একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হোসেন ভূঁইয়া, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, আহমেদ বনি একাডেমি স্কুল এন্ড কলেজ, আহমেদুয়া, ঢাকা। আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 6 এটা আর্থিক গণিত বিশ্লেষণ নিয়ে কথা বলবো। আমি অন্যান্য দিনের মতো ভূমিকায় যাব না। তোমরা আশা করি সবাই ভালো আছো এবং সবাই বাসায় আছো। আমার ক্লাসগুলো যদি অনুসরণ করো, ফলো করো, তাহলে তোমরা উপকৃত হবে, কারণ এখন নিয়মিত ক্লাস করার কোনো সুযোগ আমরা পাচ্ছি না। আর্থিক গণিত বিশ্লেষণ করার জন্য যে হাতিয়ার আমরা ব্যবহার করি সেটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস, অনুপাত বিশ্লেষণ। অনুপাত সম্পর্কে গতকালকে বলেছি, এর আগেও বলেছি। অনুপাত হলো একটা উপাদানের সাথে আরেকটা উপাদানের সম্পর্ক, যাকে অঙ্কের আকারে প্রকাশ করা হয়। A ratio is a relationship between one item to another expressed in simple mathematical form. একটা উপাদানের সাথে আরেকটা উপাদানের সম্পর্ককে অনুপাত বলা হয়। সম্পর্কের আঙ্কিক রূপ হচ্ছে অনুপাত। অনুপাত এর 4টা অংশের কথা আমি বলেছিলাম, 4 রকমের। গতকাল বা গত ক্লাসে লেকচার 5-এ আমি তারল্য অনুপাত নিয়ে কথা বলেছি। তারল্য অনুপাতের মাধ্যমে একটি প্রতিষ্ঠান স্বল্প সময়ে ঋণ পরিশোধ করার ক্ষমতাকে কতটুকু ডিজার্ভ করে সেটা বোঝায়। আজকে উপার্জন ক্ষমতা অনুপাত বুঝাবো, আর্নিং ক্যাপাসিটি। গতকালকে এটা বুঝিয়েছি, আজকে বুঝাবো এটা। উপার্জন ক্ষমতা অনুপাত, প্রফিটেবিলিটি রেশিও বা আর্নিং ক্যাপাসিটি। আমরা জানি যে প্রত্যেকটা প্রতিষ্ঠান মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত হয়, কিন্তু মুনাফা অর্জন সবাই সমান করতে পারে না। এই মুনাফা অর্জন আমরা কোনো প্রতিষ্ঠানের আর্নিং ক্যাপাসিটি জানবো তার মুনাফা দিয়ে। কিভাবে মুনাফা দিয়ে? সে পদ্মা টেক্সটাইল, মেঘনা টেক্সটাইল। পদ্মা এই বছর মুনাফা করেছে 20%, মেঘনা করেছে 25%। তোমরা নিঃসন্দেহ বলবে যে মেঘনা বেশি মুনাফা করেছে, কাজে মেঘনার আর্নিং ক্ষমতা বেশি। কিন্তু এটা কিভাবে? এটা হলো যে মুনাফা করার আগে তারা বিনিয়োগ করেছে। এই বিনিয়োগের উপর তাদের যে আর্নিং হয়েছে সেটা হচ্ছে তাদের আর্নিং ক্যাপাসিটি। যে প্রতিষ্ঠান যত বেশি পার্সেন্টেজ করতে পারে সে প্রতিষ্ঠান তত বেশি আর্নিং ক্যাপাসিটির অধিকারী। কিন্তু আমি যদি এভাবে বলি যে পদ্মা মুনাফা করেছে 10 লাখ, মেঘনা মুনাফা করেছে 12 লাখ, আমি পদ্মা মুনাফা করেছে 10 লাখ। এখন পদ্মা মুনাফা 10 লাখ করেছেন, সে আমি মেঘনাকে কমিয়ে দিচ্ছি, মেঘনা মুনাফা করেছে 8 লাখ। তোমরা এখন বলবে যে মেঘনা কম মুনাফা করেছে, পদ্মা বেশি মুনাফা করেছে। কিন্তু পার্সেন্টেজ দেখতে পাচ্ছ, পদ্মা 20%, মেঘনা 25%। কিন্তু এখানে শুভঙ্করের ভাগটা হচ্ছে পদ্মা বেশি মূলধন খাটিয়ে এই 10 লাখ করেছে, তার পার্সেন্টেজ কমে গেছে। আর মেঘনা কম মূলধন খাটিয়ে এই মুনাফা করে, তার মুনাফা কম কিন্তু পার্সেন্টেজ বেশি। এক্ষেত্রে মেঘনার আর্নিং ক্যাপাসিটি বেশি, কিন্তু মোট মুনাফা বা নিট মুনাফা পদ্মার বেশি কিন্তু মেঘনার কম। কিন্তু আর্নিং ক্যাপাসিটি কার বেশি? মেঘনার বেশি। এভাবে আমরা জানবো। যেহেতু এটা উপার্জন ক্ষমতা বোঝাচ্ছে, সেই জন্য এইগুলোকে আমাদেরকে পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে হবে। আমরা জানি যে আমরা যখন আয় বিবরণী তৈরি করেছি সেখানে আমাদের মোট মুনাফা হয়েছে, মোট মুনাফার অনুপাত, এটা প্রথম আইটেম। মোট লাভ ডিভাইড বাই নিট বিক্রয় ইনটু 100। মোট লাভ আমরা পাবো, আমরা আর্থিক বিবরণী করে মোট লাভ পাবো। নিট বিক্রয় কি সেটা আমরা জানি, ইনটু 100।
এর আদর্শ মান হচ্ছে 20 থেকে 30%, অর্থাৎ যে প্রতিষ্ঠান 20% থেকে 30% পর্যন্ত মোট মুনাফা করতে পারবে সেই প্রতিষ্ঠান ভালো। এর যদি কোনো প্রতিষ্ঠান কম মুনাফা করে সেটি ভালো নয়, তার আর্নিং ক্যাপাসিটি কম। এরপরে পরিচালন মুনাফা বা পরিচালন আয় অনুপাত, এটা সূত্র হচ্ছে পরিচালন আয় ডিভাইড বাই নিট বিক্রি টু 100। আমরা জানি যে আমাদের বর্তমানে আয় বিবরণীর মাধ্যমে প্রথমে মোট মুনাফা বের হয়, তারপরে পরিচালন আয় এবং ব্যয় বা যে পরিচালন মুনাফা বা পরিচালন আয় হয়। এই পরিচালন আয়ের সূত্র হচ্ছে পরিচালন আয় ডিভাইড বাই নিট বিক্রি টু 100। এটা আদর্শ মান হচ্ছে 10 থেকে 20%, অর্থাৎ যে প্রতিষ্ঠান 10 থেকে 20% পর্যন্ত এই আর্নিং করতে পারবে সেই প্রতিষ্ঠান সফল। আমরা সেই প্রতিষ্ঠানকে বলবো সেটা আদর্শ প্রতিষ্ঠান বা আদর্শের মধ্যে সে পড়ে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, অঙ্কগুলোর সূত্র নির্ভর, তোমাকে সূত্রগুলো মনে রাখতে হবে, সূত্র ফেলে অঙ্ক করতে হবে। অর্থাৎ মোট লাভ প্রশ্নে দেওয়া থাকবে, পরিচালন আয় বা পরিচালন লাভ সেটাও দেওয়া থাকবে, নিট বিক্রয় দেওয়া থাকবে, তুমি শুধু সূত্র প্রয়োগ করে অঙ্কটা করবে এবং মন্তব্য লিখবে। নাম্বার 3, নিট মুনাফা অনুপাত, নিট মুনাফা ডিভাইড বাই নিট বিক্রয় টু 100। নিট এর বাইরে আর কিছু নেই, যাবতীয় খরচপত্র বাদ দিয়ে আমরা বিশদ আয় বিবরণী করে নিট মুনাফা পাই। তোমরা বিশদ আয় বিবরণী এই আগে করে ফেলেছো, কারণ আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ করছি, তার আর্থিক বিবরণী আগে তৈরি হয়ে গেছে। আর্থিক বিবরণী তৈরি হয়ে গেছে, আমরা বিশদ আয় বিবরণী তৈরি করেছি, আমরা অন্যান্য বিবরণীগুলো তৈরি করেছি এবং সেগুলোকে এখন বিশ্লেষণ করছি। তাহলে এটা সূত্র হচ্ছে নিট মুনাফা অনুপাতের সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইড বাই নিট বিক্রয় টু 100। এর আদর্শ হচ্ছে 5 থেকে 10%, অর্থাৎ 5 থেকে 10% যদি মুনাফা করতে পারি সেটা তার আদর্শ মানের মধ্যে পড়বে। এর থেকে যদি কেউ কম করে, 5 এর কম করলে সেটা আদর্শ মানের মধ্যে পড়বে না, অর্থাৎ এই প্রতিষ্ঠানের উপার্জন ক্ষমতা কম। আর কেউ যদি বেশি করে তাহলে তার উপার্জন ক্ষমতা বেশি বুঝাবে। নেক্সট আইটেম হচ্ছে নাম্বার 4, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। বিনিয়োজিত মূলধনের আয়, বিনিয়োজিত মূলধন হচ্ছে যে মূলধনটা বিনিয়োগ করা হলো, খাটানো হলো। আমরা জানি যে বিনিয়োজিত মূলধন কারবারে, যে মূলধনটা কারবারের ভিতর নিয়োজিত আছে সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধন। বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে মালিকানা তহবিল যোগ দীর্ঘমেয়াদী ঋণ। তোমরা দেখবে তোমাদের বইগুলোতে ঢুকলে তোমরা দেখতে পাবে যে বিনিয়োজিত মূলধনের 3-4টা সূত্র আছে। এর মধ্যে একটা হচ্ছে মালিকানা তহবিল যোগ দীর্ঘমেয়াদী ঋণ, আরেকটা হচ্ছে মোট সম্পদ থেকে চলতি বাজার দায় বাদ দিলে বিনিয়োজিত মূলধন হয়ে যায়। বিনিয়োজিত মূলধন হচ্ছে যে মূলধনটা কারবারের ভিতরে নিয়োজিত আছে সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধন। এখন এটার সূত্র হচ্ছে সুদ ও কর পূর্ব লাভ ডিভাইড বাই বিনিয়োজিত মূলধন ইনটু 100। সুদ এবং কর পূর্ব লাভ, অর্থাৎ সুদ এবং কর দেওয়ার আগের যে লাভটা বের হবে সেটা। আমরা জানি যে আমাদের আয় বা লাভ দুই রকম হয়, এক হচ্ছে কর বাদ আর হচ্ছে কর পূর্ব। এটা হচ্ছে কর পূর্ব লাভ ডিভাইড বাই বিনিয়োজিত মূলধন ইনটু 100। এটা আদর্শ হচ্ছে 10 থেকে 15%। যদি 10 থেকে 15% এর মধ্যে থাকে এটা ভালো, এর চেয়ে কম হলে ভালো না, বেশি হলে আরো অনেক ভালো। এবার আমরা দেখাবো সাধারণ শেয়ার মালিকদের শর্তের উপর আয়ের হার। সাধারণ শেয়ার মালিকদের, আমরা জানি যে আমাদের শেয়ার দুই রকম, সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার। এই সাধারণ শেয়ার মালিকেরা তাদের মুনাফা তাদের খাটানো শর্তের উপর, তাদের মূলধনের উপর কি পরিমাণ কি হারে তারা লাভ পাচ্ছে সেটা সূত্র হচ্ছে নিট আয় থেকে অগ্রাধিকারের লভ্যাংশ বাদ দিলে যেটা থাকবে তাকে সাধারণ শেয়ার মালিকের শর্ত দিয়ে গুণ ভাগ করতে হবে ইনটু 100। এটার আদর্শ মান হচ্ছে 10 থেকে 15%। আমরা এও জানি যে সাধারণ শেয়ার মালিক হচ্ছে কোম্পানির মালিক, অগ্রাধিকার শেয়ার যারা কিনে তারা কোম্পানির মালিক নয়, তাদের ভোটাধিকার নাই। সাধারণ শেয়ার মালিকেরাই সাধারণত কারবার পরিচালনায় অংশগ্রহণ করেন, অগ্রাধিকার শেয়ারের মালিকেরাই কারবার পরিচালনায় অংশগ্রহণ করে না। অগ্রাধিকার শেয়ারের মালিকগণ নির্দিষ্ট হারে মুনাফা পায়, সাধারণ শেয়ারের মালিকগণ নির্দিষ্ট হারে মুনাফা পায় না। তারা তাদের মুনাফা কখনো বাড়ে, কখনো কমে বা কখনো মোটেই নাও থাকতে পারে। এর আদর্শ হচ্ছে 10 থেকে 15%। যদি এর মধ্যে থাকে এটা হচ্ছে ভালো। এরপরে বর্তমানে তোমরা বাজারের শেয়ার দেখতে পাবে।
এই শেয়ার প্রতি আয়, আর্নিং পার শেয়ার। একটা প্রতিষ্ঠান তার শেয়ার প্রতি কত টাকা আয় করছে সেটা কিন্তু আমরা অঙ্ক করে বের করব। নিট আয় থেকে অগ্রাধিকার লভ্যাংশ বাদ দেব, ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার, সাধারণ শেয়ার, নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। এটা বের হয়ে যাবে যে একটি প্রতিষ্ঠান তার শেয়ার প্রতি প্রত্যেকটা শেয়ারে এগেইনস্টে সে কত টাকা মুনাফা করছে। এটা খুবই ইম্পর্টেন্ট। আজকাল যারা শেয়ারে বিনিয়োগ করে তারা কিন্তু জানতে চায় যে প্রতি শেয়ারের পেছনে শেয়ার প্রতি আমি কত টাকা মুনাফা পেলাম বা লাভ পেলাম। এটা করার সূত্র হচ্ছে নিট আয় মাইনাস অগ্রাধিকার লভ্যাংশ ডিভাইড বাই সাধারণ শেয়ার সংখ্যা অর্থাৎ নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। এটাকে ভাগ দিলে এটা দিয়ে ভাগ দিলে না প্রত্যেকটা শেয়ার প্রতি কত টাকা আয় হচ্ছে সেটা বের হবে। আমি তোমাদেরকে আবারও বলবো, আমরা সূত্র বা নিয়ম দিয়ে দিচ্ছি, তোমরা বইয়ের ভিতরে ঢুকবে, বইয়ের ভিতরে অনেক অঙ্ক করা আছে সেগুলো দেখবেন, উদাহরণ দেখবেন এবং আমাদের আলোচনার পরে তোমাদের কাজগুলো করতে সহজ হয়ে যাবে। যেহেতু নিয়মিত ক্লাসে করার সুযোগ হচ্ছে না, সেজন্য আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা যদি খেয়াল করো, আমার কাজগুলো ধারাবাহিকভাবে খেয়াল করো, তাহলে তোমরা উপকৃত হবে। এই অঙ্কটা পরীক্ষায় অবশ্যই আসে কাজে সূত্রগুলো মনে রাখলে অঙ্কটা খুব সহজ হয়ে যায়। আজ আমার লেকচার এখানে আর বাড়াবো না, আজ কথা বাড়াচ্ছি না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা আমার ক্লাসগুলো শুনবে এবং এর থেকে উপকৃত হবে। ধন্যবাদ।